আমি বলবো যে একটু অবাক হয়েছি আমি দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদের নামটা দেখে। আমি হয়তো চিন্তা করেছিলাম যে তাসকিন আহমেদ দলের সঙ্গে যাবেন, কিন্তু তিনি কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত যে কবে খেলবেন, কোন ম্যাচে তিনি ফিট হবেন এবং কোন ম্যাচ থেকে তিনি বিশ্বকাপ শুরু করবেন সেটা কিন্তু নির্বাচকরা এখন পর্যন্ত জানেন না। আরেকটা বিষয় একটু অবাক করেছে আমাকে, সেটি হলো যে অলরাউন্ডার কোটায় মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকাটা। লিটন দাস ম্যাচ উইনার, যে কোনো সময় তিনি যদি ফর্মে ফিরতে পারেন তাহলে সেদিনই হয়তো ম্যাচটা একক হাতে তিনি জিতিয়ে দিতে পারেন, এই আশায় করেই লিটন দাসকে দলের সঙ্গে নির্বাচকরা রেখেছেন। ভাইয়া, এবার এই যে বিশ্বকাপের যে দলটি ঘোষণা করা হয়েছে, আপনি নিয়মিত এই স্পোর্টস বিট করে থাকেন, আপনার কাছে এই দল ঘোষণাটি কেমন হয়েছে, আপনার মতামত একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে এই দলটা যেমন নির্বাচকরা চিন্তা করেছিলেন এবং সাংবাদিকরা যেভাবে চিন্তা করেছিলেন ঠিক সেই রকমভাবেই হয়েছে। দু একটা জায়গায় একটু সাংবাদিকদের সাথে নির্বাচকদের হয়তো চিন্তাভাবনা মেলেনি, এবং একটু যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে তাহলে আমি বলবো যে একটু অবাক হয়েছি আমি দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদের নামটা দেখে। আমি হয়তো চিন্তা করেছিলাম যে তাসকিন আহমেদ দলের সঙ্গে যাবেন, কিন্তু তিনি কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত যে কবে খেলবেন, কোন ম্যাচে তিনি ফিট হবেন এবং কোন ম্যাচ থেকে তিনি বিশ্বকাপ শুরু করবেন সেটা কিন্তু নির্বাচকরা এখন পর্যন্ত জানেন না। অথচ তাকে কিন্তু দলে রাখা হয়েছে এবং ভাইস ক্যাপ্টেনও তাকে করা হয়েছে। সো এটি একটু অবাক করার মতো আমার কাছে মনে হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে এটা কিন্তু নির্বাচকদের কাজ না ভাইস ক্যাপ্টেন ঠিক করা। ভাইস ক্যাপ্টেন কিন্তু ঠিক করে দিয়েছে ক্রিকেট বোর্ড, এবং যেহেতু ক্রিকেট বোর্ড তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঠিক করে দিয়েছে এই কারণে নির্বাচকরা তাকে দলে রাখতে বাধ্য হয়েছেন। এখন আমরা একটা আশাই করতে পারি যে তাসকিন আহমেদ তার এই ইনজুরি থেকে যত দ্রুত ফিরে আসবেন এবং ফিটনেসটা নিয়ে তিনি যেন বিশ্বকাপের যে প্রথম ম্যাচ আমাদের রয়েছে 8 জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচ থেকে তিনি যেন শুরু করতে পারেন। তবে আশঙ্কার বিষয়টা হলো নির্বাচকরা আজকে স্পষ্ট করে দিয়েছেন যে তাসকিন আহমেদকে তারা বিশ্বকাপ শুরুর আগে যে 3টি ম্যাচ রয়েছে, প্র্যাকটিস ম্যাচ রয়েছে আমেরিকার সঙ্গে, সেই ম্যাচে নিশ্চিতভাবে কিন্তু তাসকিন আহমেদ থাকছেন না। আর আরেকটা বিষয় একটু অবাক করেছে আমাকে, সেটি হলো যে অলরাউন্ডার কোটায় মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকাটা। মূলত মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকাটার কারণটা হলো যে তারা তরুণ তানজিম হাসান সাকিবকে বেছে নিয়েছেন এখানে। এর বিষয়ে কিন্তু আপনার নির্বাচকদেরকে প্রশ্ন করা হয়েছিল যে সাইফুদ্দিনের ফর্ম তো এখন খুব ভালো, বিপিএলে তিনি চমৎকার ব্যাটিং করেছেন, বোলিং করেছেন, একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে তিনি খেলেছেন এবং বাংলাদেশ দল লম্বা সময় ধরে একজন পেস বোলিং ওরিয়েন্টেড জেনুইন অলরাউন্ডারকে খুঁজছিল। সেটা তো সাইফুদ্দিন সেই প্রমাণটা দিয়েছেন ইনজুরি থেকে ফিরে আসার পরও, এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিরিজেও তিনি ভালো পারফর্ম করেছিলেন। একটা শেষ ম্যাচে তিনি ভালো পারফর্ম করতে পারেননি, 4 ওভারে 55 রান দিয়েছেন, সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল। কিন্তু সার্বিকভাবে কিন্তু সাইফুদ্দিন খুব ভালো ফর্মে ছিলেন এবং ডেথ বোলিংয়ে অপশানে তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবেই যাচ্ছিল এবং ডেথ বোলিংও তিনি ভালো করছিলেন, মিডল অর্ডারেও তিনি রান আটকে রাখছিলেন, উইকেট তুলে নিচ্ছিলেন। তার না যাওয়াটা এক ধরনের, কিন্তু আমি মনে করি যে তার জন্য খুব একটা দুঃখজনক একটা বিষয়। নির্বাচকদের এই প্রশ্নটা করা হয়েছিল, নির্বাচকরা বলেছেন তারা তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার যখন তাদের সামনে অপশনটা রয়েছিল তখন তারা তরুণ তানজিম হাসান সাকিবকে বেছে নিয়েছেন। এর অন্যতম কারণটা হলো যে তারা সামনের দিকেও তাকাচ্ছেন এবং তানজিম হাসান সাকিবের মধ্যে একটু ইন্টেন্সিটিটা বা অ্যাগ্রেশনটা অথবা ম্যাচ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারার মতো সক্ষমতাটা একটু বেশি দেখতে পেয়েছেন তারা সাইফুদ্দিনের তুলনায়। আরেকটা বিষয়টা হলো যে বাংলাদেশের যে 15 জনের স্কোয়াড গঠন করা হয়েছে সেই 15 জনের স্কোয়াডের মধ্যে 4 জন স্পিনার রয়েছেন, ইনক্লুডিং সাকিব আল হাসান। এর অন্যতম কারণটা হলো যে আমরা যদি আপনি ভারতের দলের দিকে তাকাই, বিশ্বকাপ দলের দিকে তাকাই, সেখানেও দেখবেন যে তারাও কিন্তু 4 জন স্পিনার নিয়ে দল গঠন করেছে। এর অন্যতম কারণটা হলো যে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটে খেলা হবে সেখানে কিন্তু স্পিনাররা সাধারণত একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো কিন্তু এখন অনেক বদলে গিয়েছে। আগে ওয়েস্ট ইন্ডিজকে বলা হতো যে পেস ওরিয়েন্টেড উইকেট, সবসময় সেখানে কিন্তু পেস বোলাররা ভালো বোলিং করতেন, কিন্তু গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে স্পিনাররা সেখানে ভালো সুবিধাটা পাচ্ছেন এবং ড্রপ ইন উইকেটে খেলা হবে আমেরিকায়। সো সব কিছু মিলে কন্ডিশন উইকেটের বিবেচনা করেই কিন্তু 4 জন স্পিনারকে দলে রাখা হয়েছে এবং 4 জন স্পিনারের মধ্যে আপনার সাকিব আল হাসান অলরাউন্ডার কোটায় খেলবেন, রয়েছেন রিসাদ হোসেন, শেখ মেহেদি হাসান এবং তানভীর ইসলাম। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে স্পিনার যে 4 জন স্পিনারকে যে নেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনি দেখবেন যে জেনুইন লেফট হ্যান্ডে অর্থোডক্স স্পিনার রয়েছেন, আপনার ডানহাতি অফ স্পিনার রয়েছেন, লেগ স্পিনারও রয়েছেন, বাঁহাতি স্পিনারও রয়েছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে স্পিন কোটাটা খুব শক্ত করে বাংলাদেশ দল যাচ্ছে। তবে এই 15 জনের স্কোয়াডের দুর্বলতার কথা যদি আপনি বলতে বলেন তাহলে আমি মনে করি সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার।
টপ অর্ডার ব্যাটিংয়ে আপনি দেখবেন যে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটিংয়ে শুধুমাত্র তানজিদ হাসান তামিম, যার আপনার ডেবু হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিরিজে, তিনি এই 5 ম্যাচ খেলেছিলেন এবং 5 ম্যাচে 2টো হাফ সেঞ্চুরি করেছিলেন। তার অভিষেকেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং চতুর্থ ম্যাচে তিনি আরেকটা হাফ সেঞ্চুরি করেছেন। সেই ম্যাচও বাংলাদেশ জিতেছে, 4-1 বাংলাদেশের সিরিজে জিতেছে। এবং এই সিরিজে যদি আপনি বেস্ট ব্যাটার খুঁজতে বের করেন তাহলে সেখানে কিন্তু এই তানজিদ হাসান তামিমই কিন্তু বেস্ট ব্যাটার হিসেবে রয়েছেন। কিন্তু বাকি ব্যাটাররা, টপ অর্ডারের বাকি ব্যাটাররা কিন্তু মোটেও রান পাননি। যেমন সবচেয়ে বড় ব্যর্থ ছিলেন লিটন দাস। তার কিন্তু আপনার গত সাম্প্রতিক সময় তার প্রায় 10টার মতো টি-20 ম্যাচে ভালো তেমন পারফর্ম তিনি করতে পারেননি এবং ফর্মেও ফিরেননি। তাকে জিম্বাবুয়ে সিরিজে রাখা হয়েছিল যাতে তিনি ফর্মে ফিরতে পারেন, কিন্তু প্রথম 3 ম্যাচে তিনি বাজে পারফর্ম করার পর তাকে নির্বাচকরা পরের 2 ম্যাচে না রেখে বিশ্রামে রেখেছিলেন যাতে তিনি আর মানসিকভাবে আরেকটু সুস্থির হয়ে উঠতে পারেন। এবং ইন দি মেইন পিরিয়ডে তিনি 2টো ম্যাচ খেলেননি, কিন্তু তাকে প্র্যাকটিস সেশনে নির্বাচকরা দেখেছেন এবং তাকে তিনি যেন দ্রুত ফর্মে ফিরতে পারেন সেই আশায় নির্বাচকরা রয়েছেন। আর লিটন দাসকে দলে নেওয়ার আরেকটা অন্যতম কারণটা হলো যে লিটন দাস কিন্তু দলের জেনুইন উইকেট কিপার মিনস নাম্বার 1 উইকেট কিপার। আরেকজন উইকেট কিপার দলের সঙ্গে যাচ্ছেন জাকের আলী অনিক, কিন্তু জাকের আলী অনিকের যে উইকেট কিপিং সেটা জিম্বাবুয়ে সিরিজে খুব একটা ভালো পারফর্ম তিনি করতে পারেননি উইকেট কিপার পজিশন হিসেবে। সো লিটন দাস অবভিয়াসলি অভিজ্ঞতাটা তার রয়েছে, ফর্মটা ভালো নেই, সেটাই শুধুমাত্র তার মাইনাস পয়েন্ট ছিল, কিন্তু বাদবাকি আরও অনেক প্লাস পয়েন্টের কারণে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যতম বিষয়টা হলো যে অভিজ্ঞ ক্রিকেটার, দ্বিতীয় হলো যে তিনি নাম্বার 1 উইকেট কিপার হিসেবে দলের সঙ্গে রয়েছেন এবং লিটন দাস ম্যাচ উইনার। যে কোনো সময় তিনি যদি ফর্মে ফিরতে পারেন তাহলে সেদিনই হয়তো ম্যাচটা একক হাতে তিনি জিতিয়ে দিতে পারেন, এই আশায় করেই লিটন দাসকে দলের সঙ্গে নির্বাচকরা রেখেছেন। আরেকটা বিষয়টা হলো যে লিটন দাসের বিকল্প হিসেবে যাদেরকে নির্বাচকরা চিন্তা করেছিলেন তারা নির্বাচকদের আস্থা থাকতে পারেননি বলেই কিন্তু ফর্মে না থাকলেও লিটন দাসকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে টপ অর্ডারের এই ভঙ্গুর ব্যাটিং বাদ দিলে মিডল অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটিংটা বেশ স্ট্রং। সাকিব আল হাসান রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, তাহিদ হৃদয় গুড ফর্মে রয়েছেন এবং শেষ লেট মিডল অর্ডারে যদি আপনি ধরেন রিশাদ হোসেন, তিনিও কিন্তু ভালো অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারছেন। আর বোলিং কোটায় যে 4 জনকে বাংলাদেশের পেস বোলার হিসেবে নিয়েছে সেখানেও কিন্তু খুব একটা নির্বাচকদের সামনে খুব একটা অপশন ছিল না বলেই কিন্তু আপনার যে 4 জনকে নেওয়া হয়েছে। মুস্তাফিজ অবভিয়াস চয়েস ছিলেন, শরীফুল ইসলাম ছিলেন, তানজিদ হাসান সাকিব যার কথা বললাম তিনিও কিন্তু ভালো পারফর্ম করেছেন, বিপিএলও ভালো পারফর্ম করেছিলেন এবং সামনের সময়ের জন্য হয়তো বাংলাদেশ দলের ভবিষ্যতের কাণ্ডারি হতে পারেন। এইসব চিন্তা করে কিন্তু তাকে এই বিশ্বকাপের দলে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে এই দল গঠনে আমি তেমন কোনো বড় ধরনের চমক খুঁজে পাইনি। যদি আপনি বলতে বলেন তাহলে আমি কিছুটা অবাক হয়েছি তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন হিসাবে দলে রাখার। তাসকিন আহমেদ হয়তো দলের সঙ্গে এমনিতেও যেতেন, কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে একজন ইনজুরিগ্রস্ত খেলোয়াড় যার কখন তিনি আপনার ফিটনেস ফিরে পাবেন, কখন তিনি কোন ম্যাচে খেলবেন সেটা জানা নেই সত্ত্বেও তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখাটা আমার কাছে একটু অবাক করেছে এই সিদ্ধান্তটাই শুধুমাত্র। তবে বলে রাখা ভালো যে এই সিদ্ধান্তটা নির্বাচকরা নেননি, এই সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওকে।